আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2027 এবং 2028 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের তাইম ভাই। আমি আজকে কথা বলবো, আলোচনা করব তোমাদের সাধারণ গণিতের পরিসংখ্যান চ্যাপ্টারটি নিয়ে। এই অধ্যায় থেকে প্রতি বছরই প্রশ্ন হয়ে থাকে। তোমরা জানো যে বন্দুকের বুলেট মিস হয়ে যাবে, কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন আসা কখনোই মিস হবে না। এই জন্য আমরা এই অধ্যায়টি একটু ভালো করে পড়ে নিব। দেখো, এই অধ্যায়টা কিন্তু সহজ, ছোট্ট একটা অধ্যায়। এই সহজ এবং ছোট্ট ভাবে সহজে নিতে গিয়ে আমরা এই অধ্যায় থেকে অঙ্ক করতে গিয়ে আমরা ভুল করে থাকি। আর অনেকেই বলে এটা সহজ, সহজ ভেবে তেমন পড়াশোনা করে না, ঠিক পরীক্ষা হলে যায় কোনো না কোনো জায়গায় একটু ঝামেলা করে দেয়, তারপরে নাম্বার কাটা যায়। তো এই জন্য আমাদের উচিত সহজ বা কঠিন যে কোনো অধ্যায় হোক না কেন, আমরা যেন প্রত্যেকটা অধ্যায়কে গুরুত্ব দিয়ে পড়ি। তো আমিও ইনশাল্লাহ এই অধ্যায়টা আজকে তোমাদেরকে গুরুত্ব দিয়ে পড়াবো। আশা করব আজকে যে এপিসোডটা আমি তৈরি করছি এটার মধ্যেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। চলো শুরু করি, আমরা দেরি না করি। দেখো, এই অধ্যায় থেকে আমি 10টা টপিক এখানে লিখছি। কয়টা টপিক? মাত্র 10টা টপিক। ভেবো না এত বড় হবে না ক্লাস, কারণ 10টা টপিকের মধ্যে প্রথম 5টা টপিক ছোট ছোট টপিক। এগুলা কি বলে, মামুলি ব্যাপার, তুমি একটুতে করে ফেলতে পারবা, সহজে করে ফেলতে পারো। এখন দেখো, আমি প্রথমে যদি পরিসর নির্ণয় করতে চাই, প্রথমে কি পরিসর যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে কিভাবে নির্ণয় করব? দেখো, পরিসর নির্ণয়ের জন্য তোমাকে কিছু অবিন্যস্ত উপাত্ত দিবে। অবিন্যস্ত উপাত্ত মানে এলোমেলো ভাবে সাজানো, ছোট বড় না, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এরকম না, এলোমেলো ভাবে সাজানো থাকবে। তুমি ওইটাকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট করে সাজাবা। যদি মানের ঊর্ধ্বক্রম অনুসারে বলে তাহলে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইবা, আর যদি মানের অধক্রম অনুসারে বলে, অর্থাৎ ঊর্ধ্বক্রম অনুসারে বললে ছোট থেকে বড়, আর অধক্রম অনুসারে বললে বড় থেকে ছোট অনুসারে তোমার সাজাইতে হবে। তো আমি এলোমেলো ভাবে দিব না, আমি সরাসরি লিখে ফেলতেছি। দেখো, আমি ধরো এরকম লিখে ফেলতেছি। প্রথম টপিক আমাদের পরিসর। পরিসর ধরো এরকম একটা উদ্দীপক আছে, এরকম 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, এরকম ধরো একটা অবিন্যস্ত উপাত্ত থাকবে। আমি বিন্যস্ত করে দিলাম। এখান থেকে তোমাকে বলতে পারে যে পরিসর নির্ণয় কর। তো পরিসর সূত্র আগে জানতে হবে তোমাকে। সূত্র কি? লেখো যে আমরা জানি পরিসর ইকুয়াল। সূত্র কি? সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। আচ্ছা, এখন তুমি নিজে দেখো, এটা কি আমার বলা লাগবে? এখানে সর্বোচ্চ সংখ্যা 20, সর্বনিম্ন সংখ্যা 11, আর প্লাস 1 করে দিবা। দেখো, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 20, সর্বনিম্ন সংখ্যা কত? 11 প্লাস 1। 20 থেকে 11 গেলে কত থাকে? 9 থাকে। 9 সাথে 1 যোগ করলে কত হবে? 10। এটা হচ্ছে আমাদের পরিসর। ঠিক আছে, এখন পরের টপিকটা যদি বলে শ্রেণী সংখ্যা নির্ণয় করো, তো এখানে আবার শ্রেণী সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে শুধু শ্রেণী সংখ্যা বলবে না, বলবে তোমাকে 5 শ্রেণীব্যক্তি, 6 শ্রেণীব্যক্তি, 3 শ্রেণীব্যক্তি অথবা 10 শ্রেণীব্যক্তি যদি বড় উপাত্ত হয় আর কি, এরকম তোমার বলতে পারে। তো আমি স্বাভাবিকভাবে এখানে 5 শ্রেণীব্যক্তি নিয়ে আমি 5 অথবা 4 শ্রেণীব্যক্তি নিয়ে আমি কি করতেছি? শ্রেণী সংখ্যা নির্ণয় করতেছি। দেখো, পরেরটা শ্রেণী সংখ্যা নির্ণয়। শ্রেণী সংখ্যা নির্ণয় ধরো বলছে যে 5 শ্রেণীব্যক্তি নিয়ে অথবা 4 শ্রেণীব্যক্তি, 4 শ্রেণীব্যক্তি নিয়ে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। তো শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র কি? পরিসর ডিভাইডেড শ্রেণীব্যক্তি। পরিসর ডিভাইডেড শ্রেণীব্যক্তি। তো আমি তো পরিসর বের করে রাখছি অলরেডি। এই দেখো, এখানে পরিসর 10, আর বললাম শ্রেণীব্যক্তি কত? 4। এখন আমি যদি লিখে দিই আর কি, পরিসর 10, শ্রেণীব্যক্তি হচ্ছে 4, তাহলে আমাদের মানটা কত আসে? 2 পয়েন্ট সামথিং আসবে। 10 ডিভিশন 4, 2.5। তো যখন এরকম পয়েন্ট চলে আসবে, যখনই পয়েন্ট চলে আসবে তখনই আমরা লিখবো, এরপরের সংখ্যাটা লিখে ফেলবো। 2.53 যদি 4.5 আসে বা 4.23 সামথিং যদি আসে আর কি, পয়েন্টের পরে সামথিং যে কোনো সংখ্যা আসলে তুমি এর পরের সংখ্যাটা লিখে ফেলবো। এখানে 2 পয়েন্ট সামথিং আছে, আমি 3 লিখে ফেললাম।
যদি 4 পয়েন্ট সামথিং থাকতো, 6 পয়েন্ট সামথিং থাকতো, আমি ধরো 6 পয়েন্ট সামথিং, আমি পরের সংখ্যাটা 7 লিখলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয়। তো বুঝতে পারছো কিনা বল? ঠিক আছে, এরপরে আমাদেরকে বলতে পারে এখান থেকে, এই যে আমি 3 নম্বর টপিকে দেখো লিখলাম যে অবিন্যস্ত উপাত্তের মধ্যক, প্রচুরক এবং গড় নির্ণয়। মধ্যকটা দেখো, মধ্যক দুই ভাবে আমরা নির্ণয় করতে পারি। কয়ভাবে? দুই ভাবে মধ্যক নির্ণয়। দেখো এখানে উপাত্তের সংখ্যা যদি জোড় সংখ্যা হয় তাহলে একটা নিয়ম, আর উপাত্তের সংখ্যা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আরেকটা নিয়ম। আবার বলতেছি, উপাত্তের সংখ্যা যদি জোড় সংখ্যা হয় তাহলে একটা নিয়ম, আবার উপাত্তের সংখ্যা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আরেকটা নিয়ম। এখন আমরা দেখি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 উপাত্তের সংখ্যা 10, তার মানে জোড় সংখ্যা, তার মানে জোড় সংখ্যা। এখন কি করব আমরা দেখি এখানে, যেখানে n = 10 যা জোড় সংখ্যা, আমি সরাসরি আমি আগে সূত্র লিখবো না, আমি সরাসরি ম্যাথ করাবো। তো জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র কি হবে? সুতরাং মধ্যক ইকুয়াল n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড 2। এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র। কোন? জোড় সংখ্যার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? জোড় সংখ্যার ক্ষেত্রে। এখন তুমি n এর মান তো জানো, 10 ডিভাইডেড 2 তম পদ প্লাস 10 ডিভাইডেড 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড 2। এখন 10/2 মানে 5 তম পদ, আর এখানে দেখো 10/2 5 আর 1 6 তম পদ, 6 তম পদ বাই 2। লক্ষ্য করো তো এখানে 5 তম পদ কি? 1 2 3 4 5 15, তাহলে দিলাম 15 প্লাস 6 তম পদ কত? 16, দিলাম 16 ভাগ 15 আর 16 কত? 31 ডিভাইডেড 2। যদি আমি এখানে ভাগ করতে চাই তাহলে কত আসবে? 15.5। এটা হচ্ছে আমাদের মধ্য। দেখো বুঝছো কিনা? ঠিক আছে, ইজি। জাস্ট মনে রাখবা জোড় সংখ্যার ক্ষেত্রে একটা সূত্র, বিজোড় সংখ্যার ক্ষেত্রে আরেকটা সূত্র, এতটুকু মনে রাখলে হবে। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এখন যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কি করবো ভাইয়া? যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কি করবো আমরা? দেখো আমি এখানে এখন আরেকটা সংখ্যা বাড়াইতেছি। এই যে একটা সংখ্যা ধরো বাড়াই দিল 21, আগে ছিল 10টা, এখন কয়টা হয়েছে? ডেফিনেটলি 11টা হয়েছে। এখন 11 তো বিজোড় সংখ্যা, তাহলে দেখো যে এখানে n = 11 যা একটি বিজোড় সংখ্যা। যা কি সংখ্যা? বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। এখন আমরা কি করতে পারি? সুতরাং মধ্যক যেটা চাই সেটাতে করবো আমরা। যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যক অত্যন্ত ইজি, n + 1/2 তম পদ। দেখো n এর মান কত? 11 + 1/2 তম পদ। 11 আর 1 12, 12 2 দ্বারা ভাগ করলে কত হবে? 6 তম পদ। আচ্ছা দেখো তো এখানে 6 তম পদ কি? 1 2 3 4 5 6, 6 তম পদ হচ্ছে তোমার 16। এখন কথা হচ্ছে স্যার বা ভাইয়া, এইভাবে যদি ম্যাথের মধ্যে আসে, মানে সৃজনশীলে যদি আসে বা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে, আমি তো এইভাবে লিখবো। এমসিকিউ এর ক্ষেত্রে কি এত বড় ম্যাথ করা লাগবে? না, এমসিকিউ এর ক্ষেত্রে অবশ্যই তুমি শর্টকাট ইউজ করবা। কিভাবে? দেখো যদি বেজোড় সংখ্যা হয়, যেহেতু বেজোড় সংখ্যা এখানে আছে, আমি বলি যদি বেজোড় সংখ্যা হয় তাহলে তুমি সমান করে দুই দিকে ভাগ করে নিবা। যেমন 1 2 3 4 5 আমি 5টা ভাগ করে নিলাম, আবার 1 2 3 4 5 আমি এই 5টা ভাগ করে নিলাম, তাহলে মাঝখানে কত থাকলো? 16। যদি এরকম ভাবে ভাগ করতে পারো তাহলে তুমি খুব সহজেই মধ্যকটা পেয়ে যাবে। এটা এখন যদি জোড় সংখ্যা হয়, ধরো আমি 21 মুছে দিলাম, 21 মুছে দিলাম, এখন তো আমাদের 10টা হয়ে গেছে। এখন কি করবা? এদিকে 4টা আলাদা করবা, এদিকে 4টা আলাদা করবা, মাঝখানে 2টা থাকবে, এই 2টা যোগ করবা, 2 দিয়ে ভাগ করে দেবা, এনাফ। ঠিক আছে, এটা হচ্ছে মধ্যক। এটা কি? মধ্যক। আশা করি বুঝতে পারছো তোমরা সবাই। এখন দেখো পরে আমাদের কি আছে? প্রচুরক। প্রচুরক কিভাবে নির্ণয় করবো আমরা? দেখো এখানে সাধারণত কোনো প্রচুরক নাই। ভাইয়া কেন নাই?
কারণ হচ্ছে আমি এখানে কোনো সংখ্যায় রিপিট করি নাই, মানে একবারের বেশি লিখি নাই। তো যদি কোনো সংখ্যা একাধিকবার থাকে আর কি, সর্বোচ্চ বার থাকে, তাহলে সেটা হচ্ছে প্রচুরক। এখন আমি যেহেতু এখানে লিখি নাই, তাহলে এখানে প্রচুরক নাই। যদি লিখতাম, ধরো আমি এখানে 20 দুইবার দিলাম, তাহলে এখানে দাও সবার মধ্যে 20 দুইবার আছে। এখানে 11টা উপাত্তের মধ্যে, সংখ্যার মধ্যে 20 কয়বার আছে? দুইবার আছে, সর্বাধিকবার। তো এই জন্য 20 হচ্ছে প্রচুরক। তুমি এভাবে লিখবা যে এখানে 20 সর্বাধিকবার, একাধিকবার রয়েছে। একাধিকবার রয়েছে, সুতরাং 20 কি? প্রচুরক। প্রচুরক হচ্ছে এটার চান্স। এমসিকিউ এর ক্ষেত্রে তো লেখা লাগবে না, জাস্ট মুখে মুখে হিসাব করে ফেলবে না। এরপরে ভাইয়া গড়। গড়ের মতো সহজ তো আর কিছু নাই, আমরা ছোটবেলা থেকে পড়তাছি এগুলা, ক্লাস 4, 5, 6, 7, যে এরকম যদি থাকে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা, অর্থাৎ এই সবগুলো তুমি যোগ করে ফেলবা। আর ধরো সবগুলো যোগ করলাম, যোগ করার পর একটা সংখ্যা আসলো আমাদের, এরপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11 দিয়ে তুমি ভাগ করে দিবে রাশিগুলো যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। ঠিক আছে, আমি সূত্রটা লিখে দিই জাস্ট, যে গড় ইকুয়াল রাশিগুলোর যোগফল, রাশিসমূহের যোগফল ভাগ রাশিসমূহের সংখ্যা। ঠিক আছে, ইজি, অত্যন্ত ইজি। এগুলো কোনো টপিকের মধ্যেই পড়ে না। তো তুমি যে 1 থেকে এই যে আমি 3 পর্যন্ত বললাম, এগুলো কোনো টপিকের মধ্যেই পড়ে না। এগুলো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমি যদিও সাজায় লিখছি, উল্টাপাল্টা থাকবে, তোমরা ছোট থেকে বড় সাজায় নিবা। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝতে পারছো সবাই। এবার আমি এই সবগুলো মুছে ফেলবো। দেখো 4 আমরা 1 করে ফেললাম, 2 করে ফেললাম, 3 করে ফেললাম। এবার 4 থেকে শুরু হবে আমাদের বিন্যস্ত উপাত্তের খেলা। ঠিক আছে, সারণী আকারে থাকবে বিন্যস্ত উপাত্তের খেলা। আমি যদিও এলোমেলো করাইলাম, এলোমেলো থাকে, তোমরা অবশ্যই টালি চিহ্ন গণসংখ্যা এগুলো তোমরা আগে থেকে পারো আশা করি। তো আমি সবসময় সাজেস্ট করি যে তোমরা যখন তোমাদের দুইটা সৃজনশীলের মধ্যে একটা অবিন্যস্ত উপাত্ত একটা বিন্যস্ত উপাত্ত আসবে, তখন তোমরা বিন্যস্ত উপাত্ত থেকে আনসার করবে। আর আমি আজকে শিখিয়ে দেবো তোমরা কিভাবে অবিন্যস্ত উপাত্ত থেকেও আনসার করতে পারো। তাহলে দেখো আমি 4 নাম্বার থেকে শুরু করতেছি। তো এটার জন্য আমাদের একটা বিন্যস্ত উপাত্তের সারণী লাগবে। শ্রেণীব্যাপ্তি, এদিকে দিলাম গণসংখ্যা। ধরো আমি একটা দিই 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। আর এখানে কি দেওয়া যায়? 4 দিলাম আমার মতো করে, 6, 10, 20, আবারও ধরব। ঠিক আছে, এই একটা উদ্দীপক ধরো, এখানে বিন্যস্ত পদ আছে, একটা উদ্দীপক। এখান থেকে আমরা আনসার করব। ঠিক আছে, ধরো প্রথম প্রশ্ন করলে তোমাকে যে মধ্যক অথবা প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। মধ্যক অথবা প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। 4 নাম্বারটা, যে মধ্যক অথবা প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। মধ্যমান নির্ণয় কিভাবে করবা? দেখো এটা আরো ইজি। এটা ক মার্ক, মানে 2 মার্কের জন্য আসে, ক নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যেও আসতে পারে, আবার এমসিকিউ এর মধ্যেও আসে। তো তোমরা যদি এখান থেকে প্র্যাকটিস করো, অবশ্যই সব কয়টা জায়গায় তোমরা পারবা ইনশাল্লাহ। দেখো এখানে এত ভাবার টাইম নেই, আমি মধ্যক আর প্রচুরক দুটো একসাথে লিখলাম অথবা দিয়ে। কেন? কারণ নিয়ম একই, জাস্ট যখন মধ্যক শ্রেণী বলবে তখন মধ্যক শ্রেণী দিবা বলবা, আর যখন প্রচুরক শ্রেণী বলবে
তখন তুমি প্রচুরক শ্রেণী লাগা দিবা, জাস্ট এতটুকু। কিভাবে বের করবা দেখো, জাস্ট দেখো এখানে সর্বাধিক গণসংখ্যা কত, মানে সবচেয়ে বেশি গণসংখ্যা কত এখানে দেখো তো, সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে 20। লেখো তো যে এখানে সর্বাধিক গণসংখ্যা, সর্বাধিক গণসংখ্যা 20, যা এই যে দেখো এই 20 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত, 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। আচ্ছা, আসলে কারেন্ট নাই তো অনেক বেশি গরম, আমি ঘামছি প্রচুর। তো তোমরা যদি বোঝো তাহলে আমার এই কষ্ট, আমার পরিশ্রম অবশ্যই মানে সাকসেস হবে আর কি, আমি সাকসেস হব এবং এটা পূর্ণতা পাবে। তো তোমরা যদি ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটা করো, অবশ্যই তোমরা আশা করি পরিসংখ্যান থেকে আর কখনো ভুল হবে না, ঠিক আছে? দেখো এখন আমরা এই শ্রেণীটা পেয়ে গেলাম, এটাই মধ্যক শ্রেণী। যদি প্রচুরক বলে তাহলে প্রচুরক লিখবা, যদি মধ্যক বলে তাহলে মধ্যক লিখবা। ধরো আমি মধ্যক দুইটা একসাথে লিখতেছি, যে মধ্যক, সুতরাং মধ্যক বা প্রচুরক শ্রেণী হচ্ছে প্রচুরক শ্রেণী 61 থেকে 70, এটাই। সুতরাং মধ্যমান, দেখো জাস্ট পার্থক্য হচ্ছে এখানে যে যদি মধ্যক শ্রেণী বলে মধ্যক লিখবা, যদি প্রচুরক শ্রেণী লেখে প্রচুরক শ্রেণী লিখবা। আর মধ্যমানের সূত্র কিন্তু একটাই। দেখো মধ্যমানের সূত্র হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ভাগ 2। সূত্র আমি লিখবো না, এই দুটা যোগ করবা, 2 দিয়ে ভাগ করে দিবা। এখানে এত সূত্র শেখার প্রয়োজন আছে আমাদের? না, আমি মনে করি নাই। জাস্ট এই দুইটা যোগ করবা, 2 দিয়া ভাগ করে দিবা। তাহলে 61 থেকে 70, এটা 61 আর 70 যোগ করো, ভাগ 2। তাহলে এখানে আমরা পাইতেছি কত? 61 আর 70 131। 131 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 65.5 হবে। এটা হচ্ছে আনসার। দেখো বুঝছো কিনা? দেখো এরপরে যে টপিকটা আছে আমাদের, মধ্যক নির্ণয় করো। কি নির্ণয় করো? মধ্যক নির্ণয় করো। তো মধ্যক নির্ণয়ের একটা সূত্র আমাদের লাগবে, আমি এটা বলবো, চলকের পরিচয় সহ একদম টোটালি বলে দেবো এখানে, ঠিক আছে? তো আমরা দেখি হয় কিনা বলো। দেখো মধ্যক নির্ণয়ের জন্য তোমার এতটুকু লাগবে, এই যে মধ্যক শ্রেণী, এই অংশটুকু তোমার লাগবে। একটু মুছি, এই যে মধ্যক শ্রেণী, মানে মধ্যক নির্ণয়ের জন্য তোমার এতটুকু আগে বের করতে হবে। আরেকটা নিয়মে বের করা যায় যে n/2 তম পদ যেটা আছে, অর্থাৎ এখানে যদি আমরা 60 গণসংখ্যা ধরি, মোট গণসংখ্যার 2 দ্বারা ভাগ করলে আমরা পরে যেটা পাবো ক্রমযোজিত গণসংখ্যা, ওইটা দ্বারা এটা। এবং এখানে একটা ক্রমযোজিত গণসংখ্যা সারণী লাগবে। কি লাগবে? ক্রমযোজিত গণসংখ্যা সারণী। আমি এখানে ক্রমযোজিত গণসংখ্যা সারণীটা লিখতেছি। তো সোজা করে দিই এগুলো। এখানে লিখতেছি শ্রেণী ব্যক্তি, এখানে গণসংখ্যা, এখানে হবে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। আরেকটা ঘর আমাদের লাগবে। একানব্বই থেকে 100। আর এখানে আমি গণসংখ্যা লিখেছি 4, 6, 20, 7, 3, 10। দেখো ক্রমযোজিত গণসংখ্যা সারণী, আমি আর এটা এই টপিকটা আলাদা করে লিখি নাই, কারণ এটা এখানে চলে আসবে, মধ্যকের মধ্যে চলে আসছে আমাদের। তো কিভাবে বের করবা দেখো তো। প্রথমে এই 4 বসাবা, 4 এর সাথে 6 যোগ করবা, 4 আছে কত? 10, 10 এর সাথে আবার এই 10 যোগ করবা, 10 আর 10 কত? 20,
20 এর সাথে 20 যোগ করবো আমরা, তাহলে 40, 40 এর সাথে 7 যোগ করবো 47, 47 এর সাথে আমরা 3 যোগ করবো 50, 50 এর সাথে আমরা 10 যোগ করবো, তাহলে হবে কত? 60। বুঝছো? এটা এখন আমরা মধ্যক নির্ণয় করব। এতটুকু তুই লিখবাই। ধরো এটা আমাদের টপিক কি ছিল? মধ্যক নির্ণয় করো। 5 নাম্বার টপিক মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করো। এখন আমরা সূত্র লিখবো জাস্ট, আর সবগুলো মান বসায় দিব, ঠিক আছে? তো সূত্র লেখার আগে আমি বলি, তোমরা দেখো এখানে আমি অবশ্যই বাংলায় লিখে দিতাম যে এই মধ্যক নির্ণয় যে সূত্র আছে, এই সূত্রের প্রত্যেকটা চলকের যে পরিচয় ওটা আমি দিয়ে দিতাম এখানে, তবে জায়গার সংকটের কারণে আমি দিতে পারছি না। দেখো তারপরেও দেখো, আমরা জানি মধ্যক ইকুয়াল L প্লাস n/2 মাইনাসের FC ইন্টু H/f। আমি এখানে সবকিছু লিখে দিব কি কি এখানে। দেখো আমরা যখন কোনো কিছু রান্না করতে যাই আর কি, তোমরা যারা মেয়েরা আছো বা সবাই তো প্রত্যেকেই তো কম বেশি রান্না করে, তো রান্নার ক্ষেত্রে যদি আমরা প্রত্যেকটা উপাদান মানে রান্না করে আমরা নিয়ে বসি, তাহলে দেখা গেছে যে রান্না করাটা অনেক সহজ হয়ে যায়, বারবার উঠতে হয় না, এটা ওটা খুঁজতে হয় না, সহজে আমরা রান্নাটা করতে পারি। ঠিক একই রকম ভাবে এখানে যা যা প্রয়োজন সবকিছু আমি এখানে লিখে দিব, ঠিক আছে? দেখো পরিচয়টা এখানে তুমি শুনে লিখে নিবা। এখানে এল কি মানে এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। আই রিপিট, এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। এটা হচ্ছে মধ্যক শ্রেণী, এটা হচ্ছে নিম্নসীমা, মানে কম যেটা এটা নিম্নসীমা, বেশি যেটা এটা কি উচ্চসীমা। তাহলে মধ্যক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 61। এই 61 দেখো, বাংলা লেখার কোনো প্রয়োজন নাই, তুমি আমার মুখ থেকে শুনে শুনে লিখে ফেলতে পারবা। এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি লিখলাম এন। এন হচ্ছে মোট গণসংখ্যা। এই যে এন মোট গণসংখ্যা, এন এন এর মান হচ্ছে তোমার 60। এর মান কত? এন হচ্ছে মোট গণসংখ্যা, তাহলে এন হচ্ছে 60। এরপরে কি এফসি। এফসি কি? এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্বের গণসংখ্যা। আই রিপিট, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্বের গণসংখ্যা। এখন দেখো মধ্যক শ্রেণী কোনটা? 61 থেকে 70। এই যে মধ্যক শ্রেণী 61 থেকে 70, এর ক্রমযোজিত গণসংখ্যা কত? 40। এই যে মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 40, ঠিক আছে? এখন এই 40 এর পূর্বের সংখ্যা কোনটা? 20। আমি আবার বলতেছি, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্বের গণসংখ্যা। এটা মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 40, 40 এর পূর্বের গণসংখ্যা হচ্ছে কত? 20, ঠিক আছে? তো আমি জাস্ট এখানে 20 লিখে দিব। এরপর হচ্ছে এইচ। এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। এইচ কি? শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি দেখো কত এখানে? 31 থেকে 40, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 10 ব্যবধান। 31 থেকে 40 এর মধ্যে পার্থক্য কত? 10। আমরা এইচ এর মান এখানে 10 লিখে দিব। এরপর হচ্ছে এফএম। এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আচ্ছা বলো তো মধ্যক শ্রেণী কোনটা? এটা ডেফিনেটলি আমরা বের করে রাখছি মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে কত? 20। সর্বাধিক গণসংখ্যা 20, 20 লিখে দিব আমরা। এখন এই যে সব উপাদান আমাদের রেডি, সবগুলো উপাদান কি রেডি। এখন জাস্ট আমরা বসায় দিব। লক্ষ্য করো, এল এর মান 61 প্লাস এন এর মান 60/2 মাইনাসের এফসি এর মান 20 ইন্টু এইচ এর মান 10, আবার এফ এর মান 20। মান বসালাম আমরা 61 প্লাস এখানে 60/2, ঠিক আছে? 60 এর 2 দ্বারা ভাগ করলে কত থাকে? 30। 30 থেকে 20 গেলে কত থাকে? 10। এই যে 10 ইন্টু 10/10। হ্যাঁ, এখানে আমি ব্র্যাকেট দিলাম। কেন দিলাম? কারণ এই জায়গার মধ্যেই ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। এখানে 10 লেখার পরে কি করে? এই মানে এই 61 এর সাথে 10 যোগ করে ফেলে। 61 এর সাথে কি করে? 10 যোগ করে ফেলে। দেন কি হয়? অঙ্কটা ভুল হয়ে যায়। এটা করা যাবে না। এই যে মানটা, এই মানটা তুমি আগে, আমরা জানি যে আগে গুণের কাজটা করতে হয়, আমরা গুণের কাজটা আগে করব। তাহলে 61 প্লাস 10 দশা কত? 100। এখন 100 যদি আমি 20 দ্বারা ভাগ করি কত হবে? 5, ঠিক আছে? তাহলে 100 এর সাথে 5 যদি যোগ করি কত হবে? 66। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মধ্যক। দেখো বুঝছো কিনা? সব কয়টা মান তুমি চাইলে আবার এটা টেনে টেনে দেখতে পারো। সব কয়টা মান তুমি রেডি করবা, এরপরে তুমি মানগুলো বসায় দিবা, এনাফ।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মধ্যক নির্ণয়। কি নির্ণয়? মধ্যক নির্ণয়। এবার আসো পরের টপিক, প্রচুরক নির্ণয়। পরের টপিক হচ্ছে প্রচুরক নির্ণয়। একটা স্ক্রিনশট দিতে পারো অথবা তুলে ফেলতে পারো, আটকায় নাও। প্রচুরক নির্ণয়। দেখো, প্রচুরক নির্ণয়ের জন্য কোনো সারণীর প্রয়োজন নাই। প্রচুরক নির্ণয়ের জন্য কোনো সারণীর প্রয়োজন নাই। তাহলে কি করব? সরাসরি উদ্দীপক থেকে আমরা আনসার করব, সরাসরি উদ্দীপক থেকে। এতটুকু মুছলেন না কেন? কারণ বললাম তো প্রচুরকের মধ্যে এতটুকু থাকবে। 6 নাম্বার টপিক আমাদের প্রচুরক নির্ণয়। প্রচুরক নির্ণয়। দেখো বলছি প্রচুরক নির্ণয় করো। তো প্রচুরক নির্ণয়ের জন্য আগে প্রচুরক শ্রেণী বের করতে হবে। ঠিক আগের ওয়াইতে যেভাবে মধ্যক শ্রেণী বের করছিলাম, এখানে সর্বাধিক গণসংখ্যা, এখানে সর্বাধিক গণসংখ্যা 20, যা 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। সুতরাং এটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। এটাই কি? প্রচুরক শ্রেণী। এখন প্রচুরক বের করো। দেখো আমরা জানি প্রচুরক ইকুয়াল L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইন্টু H। স্যার নতুন সূত্র নিয়ে আসলেন, ভাইয়া নতুন সূত্র নিয়ে আসলেন, এবার ব্যাখ্যা দেন। পরিচয় দেন। এই তো পরিচয় দিচ্ছি, ওয়াইট করো। দেখো আমি লিখলাম L, মধ্যক শ্রেণী যেটা আমরা মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে বের করছিলাম, ওইটার মধ্যক শ্রেণীর নিম্ন সীমা ছিল 61 L। এখানেও L একই, এটা হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে এখানে L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এটা যেহেতু প্রচুরক শ্রেণী, নিম্ন সীমা হচ্ছে 61 আর উচ্চ সীমা কত? 70। তাহলে লেখো 61। এরপরে F1। F1 কি? F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20, পূর্বের শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 10। আই রিপিট, F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 20, পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা 10। 20 থেকে 10 মাইনাস করলে কত থাকে? 10। F2 কি? একই কথা। এখন আগেরটা মাইনাস করছি, F2 এর ক্ষেত্রে পরেরটা মাইনাস করব। F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। এর প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20। 20 থেকে 7 গেলে কত থাকে? এই যে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা 7, কত থাকে? 13। আর H কি? তার আগেরটাই। H হচ্ছে শ্রেণী ব্যবধান, অর্থাৎ এই যে 61 থেকে 70 এর মধ্যে শ্রেণী ব্যবধান কত? 10। মান বসায় দাও, সব রেডি আমাদের। 61 প্লাস F1 এর মান কত? 10, F2 এর মান 10, F1 এর মান 10, F2 এর মান কত? 13 ইন্টু H মানে 10। 61 প্লাস 10 10 কত? 100 ভাগ 10 এর 13, 10 আর 13 যোগ করলে কত হবে? 23। এখন 61 প্লাস, আবার যদি একটু 100 এর 23 দ্বারা ভাগ করি, ভাগ 23, তাহলে আসে 4.247। এর সাথে যদি আমরা যোগ করি 61, তাহলে 65 সরি এটা 347 ছিল, 347 ক্যালকুলেটর সমস্যা। তাহলে 65.347 এটা হচ্ছে আমাদের আনসার। দেখো বুঝছো কিনা। প্রচুরক শ্রেণী আগে বের করতে হবে, এর পরবর্তীতে প্রচুরকের সূত্র লেখা আমরা সব কয়টা উপাদান পাশে সাজায় নিব, তারপরে বসায় দিব সুন্দর করে। ব্যাপারটি এরকম যে ভাত খাওয়ার সময় সকলে মিলে যখন আমরা একসাথে খাওয়া দাওয়া করি, তখন সব তরকারি, ভাত, মাংস, এরপরে মাছ, ডিম, সালাদ সব কিছু যদি আমরা একসাথে নিয়ে বসি, খাবারটা খেতে অনেক আমরা এনজয় করি আর কি। ঠিক ব্যাপারটা এরকমই, ম্যাথের ক্ষেত্রে এরকমই। তুমি সব কয়টা উপাদান এখানে সাজায় রাখবা, জাস্ট বসায় দিবা। ক্যালকুলেশন এসএসসি তে পড়ো তোমরা, ক্যালকুলেশন পারো না এমন কেউ নাই।
তো ক্যালকুলেশন জাস্ট ইজিলি করে ফেলবা, ইনশাল্লাহ ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। পরবর্তী ম্যাথ আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বলবো 100% ইম্পর্টেন্ট। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কি কি লাগবে আমাদের? এত বাংলা কথা, এত সূত্র, এত কিছু পড়ে লাভ নাই। আমরা সরাসরি ম্যাথ করে ফেলবো। ম্যাথের কি কি লাগে আমাদের, কোনটা হাড়, কোনটা চামড়া, কোনটা কি, কোনটা মাথা, কোনটা কান, সবকিছু আমরা জেনে ফেলবো। ঠিক আছে, অর্থাৎ সূত্রের গোষ্ঠী উদ্ধার করে ফেলবো একদম ম্যাথের মাধ্যমে। দেখো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, তোমরা কি বুঝতে পারতেছো? আমি একটা উদ্দীপক দিয়ে সবগুলা করাইতেছি। তো এখানে জাস্ট পার্থক্য থাকতে পারে সংখ্যাগুলা এবং শ্রেণী ব্যবধান। এখানে 10 শ্রেণী ব্যবধান, এই জায়গায় 5 শ্রেণী ব্যবধান থাকতে পারে। 5 শ্রেণী ব্যবধান আর 10 শ্রেণী ব্যবধান, এই দুইটা দিয়েই সবচেয়ে বেশি আসে। এরপরে যদি আরো একটু ব্যতিক্রম দেয়, 6 শ্রেণী ব্যবধান, 7 শ্রেণী ব্যবধান, তাহলে তোমরা কাউন্ট করে হিসাব করে ফেলতে পারবা যেটা কত শ্রেণী ব্যবধান এক্স্যাক্টলি। ঠিক আছে, লক্ষ্য করুন। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য তুমি আগে 1 2 3 4 5 6 7 8 8টা ঘর বানাও, 9টা ঘর বানাও তুমি। আমি এদিকে বানাইতেছি, 9টা ঘর বানাবো আমি। 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9টা ঘর আমি বানাইলাম। এবার 5টা ঘর বানাবে এদিকে, 1 2 3 4 5, 5টা ঘর বানাইলাম। ঠিক আছে, এভাবে আগে ঘরগুলো বানিয়ে নেবা শ্রেণী সংখ্যা অনুযায়ী, এরপরে 5টা ঘর বানাইবা। প্রথমে লিখবা শ্রেণী ব্যক্তি, আমি যেভাবে লিখতেছি এভাবে লেখার ট্রাই করবা, একবার সহজ হবে। প্রথমে শ্রেণী ব্যক্তি, পরে লিখবা শ্রেণী মধ্যমান। মধ্যমান রে xi দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? xi দ্বারা প্রকাশ করা হয়। পরে লিখবা গণসংখ্যা। গণসংখ্যারে fi দ্বারা প্রকাশ করা হয়। এরপরে লিখবা ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতির ইউআই দ্বারা প্রকাশ করা হয়। এরপরে FIUI লিখবা, FIUI লিখে ফেলবা। ঠিক আছে, এখন যে ভাই আমি এইগুলো লিখলাম, প্রবলেম নাই, এতটুকু তো পারবো আমরা নিজেরা। এই যে মানগুলো আমরা কিভাবে বের করব? তো দুইটা মান তোমার দেওয়া আছে অলরেডি, শ্রেণীব্যক্তি দেওয়া আছে তোমার, দেখো 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100 লিখে ফেললাম। এরপর গণসংখ্যাটা আমরা জানি, এখানে দেওয়া লেখা আছে 4 6 10 20 7 3 আবারও 10। ঠিক আছে, দুইটা ঘরের মান তোমার দেওয়া আছে অলরেডি। এখন তুমি বাকি ঘরগুলা বের করবা, মধ্যমান বের করবা। মধ্যমান একটু আগে আমি শিখাইছি, ওই যে প্রথমে শিখাইছিলাম এখান থেকে, এই যে কয় নাম্বার, 4 নাম্বার টপিকটা, মধ্যক শ্রেণী অথবা প্রচুরক শ্রেণী মধ্যমান নির্ণয়। মধ্যমান কি? এই দুইটা যোগ করবা, 2 দিয়ে ভাগ করে দিবা। দুইটা সংখ্যা তো, উচ্চ সীমা নিম্ন সীমার জন্য এই দুইটা যোগ করবা, 2 দিয়ে ভাগ করবা, শেষ। তাহলে আমি যদি দুইটা যোগ করি, 31 আর 40 যোগ করলে হবে 71, 71 2 দ্বারা ভাগ করলে কত হবে? 35.5। এখন আমি কি সবগুলো এইভাবে বের করব? কখনোই না। কিভাবে বের করবা? দেখবা এই যে এখানে শ্রেণী ব্যবধান কত। ঠিক আছে, এখানে শ্রেণী ব্যবধান কত, তো আমরা আগেই তো কাউন্ট করছি, এখানে শ্রেণী ব্যবধান 10, সামনের দিকে শুধু 10 করে বাড়াই বাজার। এখানে 35.5, যদি আমি 10 করে বাড়াই, এখানে হবে 45.5, এখানে হবে 55.5, এখানে হবে 65.5, এখানে হবে 75.5, এখানে হবে 85.5, আর এখানে কত হবে? 95.5। শেষ, 3টা ঘর আমাদের শেষ। দেখো আমরা আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে আমরা সবগুলা ঘর কমপ্লিট করে ফেলতেছি। আমাদের একটা ঘর আগে থেকে ছিল, তৃতীয় ঘর আগে থেকে ছিল, দ্বিতীয় ঘরটা আমরা কমপ্লিট করলাম। এবার তৃতীয় ঘর, ধাপ বিচ্যুতি কিভাবে বের করবা? ধাপ বিচ্যুতি বের করার একটা সূত্র আছে, ঠিক আছে, কিন্তু আমরা সহজে বোঝানোর জন্য আমরা প্রত্যেকটা টিচারই কি করি, এখানে শর্টকাট নিয়ম দিয়ে দিই। যেমন এখানে সর্বাধিক গণসংখ্যা যেটা, এটা তুমি আনুমানিক গড় এ ধরবা। এটা কোথা থেকে আনলে? এটা সূত্রের মধ্যে আছে। সর্বাধিক গড়, এটা আমি আনুমানিক, এই যে সর্বাধিক যে গণসংখ্যা আছে 20, সর্বাধিক গণসংখ্যা না, এই যে 20 সর্বাধিক গণসংখ্যা, এটা তুমি
এটার যে মধ্যমানটা আছে মধ্যমানটা তুমি এ ধরবা, আনুমানিক গড়। এ বলতে কি বোঝায়? আনুমানিক গড় বুঝে। এখন যেখানে তুমি আনুমানিক গড় ধরছো এই ঘরটার মধ্যে তুমি শূন্য দিবা, শর্টকাট। এই ঘরটার মধ্যে কি দিবা? শূন্য দিবা। পরে আমি সূত্র দ্বারা বুঝাইতেছি। শূন্য দিবা। এবার উপরের দিকে তুমি এভাবে উঠো, যে মাইনাসের 3, সরি, মাইনাসের 1, মাইনাসের 2, মাইনাসের 3, এভাবে উপর দিকে উঠবা। মাইনাস উপরে মাইনাস, উপরের দিকে কি মাইনাস। সবসময় পড়ছো উপরের দিকে প্লাস, কিন্তু এখন পড়বা উপর দিকে কি মাইনাস। যে মধ্যমানটায় তুমি আনুমানিক গড় ধরছো এই মধ্যমানের ধাপ বিচ্যুতিতে তুমি কি ধরবা? শূন্য ধরবা। এরপর উপর দিকে মাইনাসের 1, মাইনাসের 2, মাইনাসের 3, যদি আরো ঘর থাকে মাইনাসের 4, মাইনাসের 5, ইত্যাদি ইত্যাদি। এরপর নিচের দিকে তুমি একইভাবে প্লাসের মান নিবা 1, 2, 3, যদি আরো নিচে ঘর থাকতো আমরা 4ও নিতাম। ঠিক আছে, জাস্ট নরমালি আমাদের 4টা ঘর কমপ্লিট। এখন এই লেখছেন এগুলো একটা সূত্র তো অবশ্যই আছে, একটা সূত্র তো অবশ্যই আছে। কিভাবে বের করছেন এগুলো? দেখো ইউআই ধাপ বিচ্যুতি বের করার সূত্র হচ্ছে তোমার xi1 xi মাইনাসের a ডিভাইডেড h। ঠিক আছে, এন্ড xi1 বলতে আমি xi1 xi2, এটা xi1 এটা xi2 এটা xi3, এভাবে নিচে দিকে যাবে। এবং প্রথমে যদি আমি এই 35.5 বসাই, এখানে 35.5 মাইনাস আনুমানিক গড় হচ্ছে তোমার 65.5, যদি আমি বসাই 65.5, আর যদি আমি শ্রেণীবহন দিয়ে ভাগ করি তাহলে কত হবে? এখানে হবে তোমার মাইনাসের 30 ডিভাইডেড 10, তাহলে মাইনাসের হবে 3। বুঝতে পারছো? এই যে আনুমানিক সরি ধাপ বিচ্যুতি নির্ণয়ের সূত্র। তো এভাবে পরবর্তীতে এটা তো তোমার প্রথমটার ক্ষেত্রে -3 পাইলাম, পরে তুমি 45, এই যে এখানে 35.5 এর জায়গায় তুমি 45.5 বসাইবা, বসানোর পরে বিয়োগ করবা, ভাগ করবা, আবার দেখবে -2 আসবে। এভাবে একইভাবে তুমি প্রত্যেকটা মধ্যমান দিয়া মানে প্রত্যেকটা মধ্যমান থেকে আনুমানিক গড় মাইনাস করলে এবং শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করলে তুমি প্রত্যেকটা মান পেয়ে যাবে। ফর এমসিকিউ, এবং তুমি যেন ভবিষ্যতে কাউকে পড়াইতে পারো সেজন্য শিখে রাখতে পারো। দেখো, ঠিক আছে। এরপরে এখন আমাদের কাজ অলমোস্ট শেষ। কি করব আমরা? জাস্ট গুণ করে ফেলবো। এখানে দেখো 3 4 কত? 12, মাইনাসের 12 হবে ডেফিনেটলি। 6 দুগুণে কত? মাইনাসের 12, আবার 10 কে 10। এখানে শূন্যের সাথে যাই গুণ করো কি হবে? শূন্যই হবে। 7 কে 7, 3 দুগুণে 6, 3 10 কত? 30। এবার আমরা যদি একটু হিসাব করে ফেলি সবগুলো একসাথে, হিসাব করো। মাইনাসের 12, মাইনাসের আবার 12, মাইনাসের 10, পরে 0 না লিখে আমরা প্লাসের 0 মাইনাসের 0 লিখে রাখতে পারো সহজ হিসাব করার জন্য, মুখোমুখি হিসাব করা যায়। +7, এরপরে +6, আবার +30। ঠিক আছে, আমাদের মান আসছে 9। কত আসছে? মান আসবে কত? এখানে দেখো সামেশন fi ui, সামেশন বলতে সমষ্টি আর কি, সবগুলো সমষ্টি যোগ করলাম আমরা, এটা হচ্ছে 9। আচ্ছা, আর এখানে গণসংখ্যাটা দেখো কত হয়? গণসংখ্যা হচ্ছে আমরা আগে হিসাব করে রাখছিলাম 60 গেল এটা। তো এখন আমরা কি করব? আবারও সূত্র। সুতরাং গড়, দেখো এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ে আমরা x বার বা x টুপি দ্বারা প্রকাশ করি। হবে সূত্র কি? a প্লাস সামেশন fi ui বাই n ইনটু h। এখন প্রত্যেকটার পরিচয় কি? মূলত এ হচ্ছে আনুমানিক গড়। এ কি? আনুমানিক গড়। আনুমানিক গড় আমরা এখানে দেখো লিখে ফেলছি 65.5। এ হচ্ছে আনুমানিক গড়, এখানে লিখছি এ আনুমানিক গড়। একই, এ হচ্ছে আনুমানিক গড়, আনুমানিক গড়। এরপর সামেশন fi ui দেখো কত পাইছি আমরা? 9 প্লাস 9, n এর মান কত? 60 ইনটু h এর মান কত? 10। 65.5 প্লাস 9 দেশে 90 ভাগ 60। দেখো এখানে যদি কোনোভাবে fi ui এর মানটা যদি মাইনাস আসতো তাহলে কিন্তু আমরা এখানে প্লাসে মাইনাসে মাইনাস করে দিতাম। এখানে আবার ভুল করো না। যদি এখানে কোনোভাবে fi ui এর মানটা যদি মাইনাস আসতো তাহলে আমরা এখানে প্লাসে মাইনাসে কি করে দিতাম? মাইনাস করে দিতাম। তাহলে আমরা একটু ভাগ করি, 90টা যদি আমরা 60 দ্বারা ভাগ করি কত হবে? 90 ভাগ 60, 1.5। তাহলে 65.5 প্লাস 1.5 আমরা যদি যোগ করি 67।
এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আসলে সত্য কথা হচ্ছে, যদিও টপিকটার নাম সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, আসলে ব্যাপারটা এত সংক্ষিপ্ত ছিল না। ঠিক আছে, আমাদের অনেকগুলো মান বের করতে হয়েছে। তো আমরা ফার্স্টে আমরা কি করব, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমরা যে কয়টা শ্রেণী সংখ্যা আছে আমরা ওই কয়টা শ্রেণী সংখ্যা লিখে ফেলবো। এখানে 9টা শ্রেণী সংখ্যা লেখা হয়েছে। এরপরে আমরা এই শ্রেণী সংখ্যাগুলো 5টা ঘরে ভাগ করে ফেলবো, 1 2 3 4 5, এবং এই সিরিয়ালটা মেনটেন করার ট্রাই করবো আমরা। অনেকেই গণসংখ্যাটা আগে দিই, মধ্যমানটা পরে দিই, পরে একটা মানে হিসাব করতে একটা ঝামেলা তৈরি হয়। এখানে আমরা প্রথমে শ্রেণীব্যাপ্তি দিব, এরপরে মধ্যমান দিব, এরপরে গণসংখ্যা, এরপরে ধাপ বিচ্যুতি, এরপরে আমরা এফআইওয়াই যেটা দিয়ে ফেলবো। এরপর লাস্টে আমরা এই এফআইওয়াই এর সমষ্টি সামেশন এফআইওয়াই বের করব। এরপরে এন এর মানটা আমরা বের করতে পারলে এখানে সবকটা আমরা বসাইতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। আমাদের ম্যাথের যে কাজ ওইটা কিন্তু অলরেডি শেষ। ঠিক আছে, এরপর আমাদের বাকি আছে 3টা চিত্র মাত্র বাকি আছে। দেখো বুঝছো কিনা। বুঝতেছি। আমাদের লাস্টে বাকি আছে 3টা চিত্র, আয়তলেখা, অজিবরেখা, বহুভুজ। এই আয়তলেখা, অজিবরেখা, বহুভুজ তিনটার ক্ষেত্রে 3টা সারণী প্রয়োজন হয়। কয়টা সারণী প্রয়োজন হয়? 3টা সারণী প্রয়োজন হয়। আর এই 3টা সারণীর মধ্যে আমরা ভুলটা করে থাকি। এরপরে আরো যে ভুলটা করি, সহজ সহজ বলে বলে আমরা এই ভুলটা করে আসি পরীক্ষা হলে। আরো আরো যে ভুলটা করি সেটা হচ্ছে আকৃতিটা কেমন সেটা আমরা জানি না। আয়তলেখার আকৃতিটা কেমন, তো আমরা মনে রাখার জন্য কিছু ট্রিক্স ইউজ করি। যেমন আয়তলেখার আকৃতিটা হচ্ছে শহীদ মিনারের মতো, আমাদের শহীদ মিনার আছে, এটা অলমোস্ট এটার মতো লাইক। এরপরে অজীব রেখাটা এটা কিছুটা খারাপ বাঁশের মতোই হবে, মানে এভাবে আঁকা বাঁকা হয়ে বাঁশের মতো উপরের দিকে উঠতে থাকে। এটা নিচের দিকে কখনো নামে না, উপরের দিকে উঠতে থাকে। এরপরে বহুভুজ হচ্ছে পাহাড় পর্বত বা যে পাহাড় পর্বত আছে ওইটার মতো হয়েছে বহুভুজ। ঠিক আছে, এই আকৃতিটা মনে রাখতে পারলে হয়ে গেছে। এরপরে কোনটা যেন কোন সারণীর একটু ভালো করে দেখো। দেখো প্রথমে যদি আমি আয়ত লেখে বলি, আয়ত লেখো, আয়ত লেখার জন্য অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি সারণী, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি সারণী। ঠিক আছে, এবং এটা দেখতে কেমন? শহীদ মিনারের মতো, শহীদ মিনার, শহীদ মিনারের মতো। এরপরে 2 নাম্বার যদি আমি বলি অজীব রেখা, অজীব রেখা এটা দেখতে কিসের মতো? খারাপ বাঁশের মতো। আর এটার জন্য লাগে ক্রমযোজিত গণসংখ্যা সারণী, ক্রমযোজিত গণসংখ্যা সারণী। ঠিক আছে, এটা দেখতে কিসের মতো? বাঁশের মতো, বাঁশ। ওরা তো প্রত্যেকদিনই বাঁশ খাই, তাই না? এরপরে হচ্ছে বহুভুজ, বহুভুজ শ্রেণী মধ্যমান সারণী, শ্রেণী মধ্যমান সারণী। হ্যাঁ, এটা কিসের মতো? পাহাড় বা পর্বতের মতো, পাহাড় বা পর্বতের মতো, পাহাড় বা পর্বতের মতো। দেখো মনে রাখবা কেমনে, দেখো এখন মনে রাখাটাই টাফ অনেকটা। আয়ত লেখো, সরায়া দিয়ে শুরু হয়েছে, সরায়া স্বরবর্ণ। অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি সরয় দিয়ে শুরু হয়েছে, সরয় সরায়া। আয়ত লেখো, সরায়াতে আয়ত লেখো, সরায়াতে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি সারণী। এরপর দেখো এটা শহীদ মিনারের মতো, এটা মনে রাখতে পারবা। অজীব রেখা, দেখো অজীব রেখার মধ্যে বর্গীয় জ শিকার আছে, আর এখানে ক্রমযোজিতর মধ্যে বর্গীয় জ শিকার আছে। আর এটা কিসের মতো? বাঁশের মতো। তো এটা ভুলার কথা না, কারণ আমরা প্রতিনিয়ত কি খাচ্ছি? একজন আরেকজনের বাঁশ দিতেছি, নিজে খাইতেছি। ঠিক আছে, জন্য এটা মনে রাখবা, যখনই বাঁশ খাইবা তখনই এই টপিকটার কথা মনে করবা, যে ক্রমযোজিত গণসংখ্যা সারণী, অজীব রেখা। ঠিক আছে, এটা এখন 2টা যদি পারো আরেকটা এমনিতে চলে আসে। 3টা সারণীর প্রয়োজন হয়, 3টা সারণীর মধ্যে 2টা সারণীর ব্যাপারে তুমি যদি জানা থাকো আর কি, তাহলে 3 নাম্বার সারণী এমনিতে তোমার মনে থাকার কথা, কান টানলেই মাথা আসে। 2টা বের করতে পারলে আরেকটা এমনিতে চলে আসবে। ঠিক আছে, এখন আমি এই 3টা লেখচিত্র যদিও গ্রাফ পেপারে করানো উচিত, তারপর আমি এটা চিত্রের মাধ্যমে, আমার এখানে তো গ্রাফ পেপার নাই আর আমি এইভাবে দেখাতেও পারবো না, আমি বোর্ডে মার্কার দিয়ে যতটুকু সম্ভব তোমাদেরকে শেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ। দেখো প্রথমেই আয়ত লেখো নির্ণয়। কি নির্ণয়? আয়ত লেখো। আয়ত লেখার জন্য অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি সারণী, উদ্দীপক সেই আগেরটাই, আমাদের যে উপাত্ত আছে উপাত্ত সেই আগেরটাই। কত নাম্বার এটা?
8 নাম্বার, আয়ত লেখ নির্ণয়। আয়ত লেখ অঙ্কন, সরি, আয়ত লেখ অঙ্কন। এটার জন্য কি প্রয়োজন? প্রথমেই বললাম যে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি সারি প্রয়োজন। তো আমি একটু সারণীটা তৈরি করি। 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, প্রথমে থাকবে শ্রেণীব্যক্তি, এরপরে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, এরপরে থাকবে গণসংখ্যা। তো শ্রেণীব্যক্তি লিখে নিই আমরা 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। গণসংখ্যা 4 6 10 20 7 3 আবারও 10। অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি কি করবা? এই যে এখানে এখানে জাস্ট এখানে তাকাও, যে এই যে 31 আছে, এখানে 31 থেকে 0.5 কমাইবা, মানে এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে কি উচ্চ সীমা। নিম্ন সীমা থেকে 0.5 কমাইবা, মাইনাস করবা, আর উচ্চ সীমা থেকে মানে উচ্চ সীমার সাথে 0.5 প্লাস করবা। ঠিক আছে, তাহলে 31 থেকে যদি আমি 0.5 মাইনাস করি তাহলে হবে তোমার 30.5। আর এখানে যদি আমি 40 এর সাথে 0.5 প্লাস করি তাহলে হবে 40.5। তো এই 40.5 আবার এদিকে লিখবা, 40.5 থেকে 50.5, পরে দেখো 50.5 থেকে 60.5, 60.5 থেকে 70.5, 70.5 থেকে 80.5, এরপরে 80.5 থেকে 90.5, এরপরে 90.5 থেকে 100.5। আমাদের সারণীর কাজ শেষ। এখন আমরা চিত্র আঁকা ট্রাই করব, এবং এটা যেহেতু আমার কাছে এই মুহূর্তে বোর্ডের মাধ্যমে আমি গ্রাফ পেপারে করতে পারবো না, তো আমি মার্কার দিয়ে যতটুকু সম্ভব আমি দেখাইতেছি। দেখো এখানে প্রথমে তুমি পরীক্ষা হলে যেটা পাইবা, হাফ একটা অর্ধেক একটা গ্রাফ পেপার হাতে পাইবা। তো এটা নিচ বরাবর তুমি এক অক্ষ অঙ্কন করবা। আমি এই যে নিচ বরাবর আমি আমার অনুমানে আঁকি, এখানে এক অক্ষ অঙ্কন করতেছি। ঠিক আছে, এরপরে এটা সাইড দিয়া 5 গড় ব্যবধানে তুমি এখানে ওই অক্ষ অঙ্কন করবা। ঠিক আছে, অনেক বাঁকা হয়ে গেছে, আমি একটু সোজা করে ট্রাই করি, আসলে এভাবে আঁকা তো সম্ভব না। এভাবে দাও, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা দাও এক্স প্রাইম। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই প্রাইম, এভাবে দিয়ে দাও। এখন এভাবে 5 গড় শ্রেণীবৃত্তি দেবা, 5 10 15 20 25 এরকম। তাহলে 5 10 15 20 25। তো আমাদের এখানে সর্বোচ্চ আছে তোমার কত? 20, এই জন্য আমি আর উপরে আর দেই নাই। আর এদিকেও আমি 1 2 3 4 5 6 7 8 আমি এগুলো লিখে নিব। প্রথম 5 গড় তুমি ভাঙা চিহ্ন দিবা, এরপর তুমি এখানে লিখবা প্রথমে এই যে 30.5 থেকে লেখা শুরু করবা, এই যে এই পাশে 30.5 40.5 50.5 এভাবে তুমি 100.5 পর্যন্ত আসবে। এগুলো না, তুমি এখান থেকে লেখা শুরু করবা 30.5, এরপরে 40.5, 50.5, 60.5, 70.5, 80.5, 90.5, 100.5, এই যে লেখা শেষ। এখন আমি এখানে দেখো প্রত্যেক ঘরকে, এদিকে তোমার এই ঘর থাকবে একটা 5 একক, মানে প্রত্যেকটা 1 একক ধরে তুমি এদিকে 1 2 3 4 5 একক পাইবা, এভাবে তুমি উপর দিকে। আর এইদিকে দেখো, এদিকেও 5 এককই থাকে, কিন্তু আমি জায়গা সংকট থাকার কারণে আমি এখানে প্রত্যেক ঘরকে কিন্তু 2 একক ঘুরে দিচ্ছি এখন। ঠিক আছে, এখন জাস্ট নিয়মটা জাস্ট বুঝে নাও। এখানে তুমি দেখো যে প্রথম 30.5 থেকে 40.5 পর্যন্ত 4 ঘর, 4 এই 5 এর একটু নিচে, আমি আনুমানিক ভাবে এই যে 5 এর একটু নিচে এই যে একটা ঘর অঙ্কন করো। ঠিক আছে, এরপরে 40.5 থেকে 50.5 6 ঘর, 6 এর একটু 5 এর একটু উপরে 6 ঘর, এই যে দেখো আমি আনুমানিক ভাবে অঙ্কন করব। এরপরে 10, এরপরে কত? 10, 50.5 থেকে 60.5 10,
তাহলে এই যে 10, এই যে সোজা আমি যদি আসি, এই যে 10, এই যে দেখো। এরপরে হচ্ছে 20, তো 20 এই যে দেখো উপরে 20, এই সোজা যদি আমি আসি একটু নিচে, এই যে দেখো আমাদের 20 আঁকা শেষ। এরপরে কত? 7, 7 5 থেকে একটু পরে, তাহলে এইটা হচ্ছে 5, 5 5 থেকে একটু পরে এইখানে দিয়ে, এইখানে। তো তোমার গ্রাফ পেপার অবশ্যই এগুলা দাগাঙ্কিত থাকবে, একদম মানে দাগানো থাকবে, ওইটা দেখে দেখে তুমি সহজে করতে পারবে ইনশাআল্লাহ। এরপরে 3, 3 আমরা একটু নিচে দিই ভাবে 3। এরপর হচ্ছে 10, 10 আবারও এই যে একটু পরে, এই যে আমাদের ম্যাচ। আর লাইক লাইক দেখছি কিসের মতো শহীদ মিনারের মতো, ঠিক আছে। তো এই তো আমাদের আয়তলেখ। ব্যাখ্যাটা কেমনে দিবা? ছক কাগজে, গ্রাফ পেপারে বাংলা কি ছক কাগজ, ছক কাগজের এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি নিয়ে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে 2 একক ধরে করছি, কিন্তু এই যে 2 মানে এখানে এভাবে 5টা ঘর থাকবে, 1 1 2 3 4 5, এভাবে 2 3 4 5, এভাবে 5টা ঘর থাকবে। তাই এটা সহ থাকবে আর কি। তো এখন প্রতি ঘরকে 2, এই যে 2 4 6 8 10, এভাবে প্রতি ঘরকে 2 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, দেখি কি নিয়েছি আমি? অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। এই দেখি নিয়েছি গণসংখ্যা নেওয়া হয়েছে, দেখি নেওয়া হয়েছে গণসংখ্যা, গণসংখ্যা, ঠিক আছে। তো এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম, আমি ব্যাখ্যাটা বলতেছি তোমরা লেখো। এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে 2 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি এবং অয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে 1 একক ধরছি, এখানে যদি 2 3 4 5 এরকম থাকবে আর কি। তো ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে আমি 1 একক ধরে গণসংখ্যা নিয়ে আয়তলেখ অঙ্কন করা হলো। আয়তলেখ এতটুকু দিলে এনাফ। এরপরে যদি লিখতে চাও যেখানে মূলবিন্দু 0 থেকে 30.5 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে, মূলবিন্দু 0 থেকে 30.5 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। কি চিহ্ন ব্যবহার করা হয়েছে? ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই ছিল আমাদের আয়তলেখ অঙ্কন। দেখো তোমরা বুঝতে পারছো কিনা। এরপরে আমাদের সামনে যেটা আসে সেটা হচ্ছে অজীব রেখা অঙ্কন। কি অঙ্কন? অজীব রেখা অঙ্কন। তো অজীব রেখার জন্য আমাদের সারণী প্রয়োজন, ক্রমযোজিত গণসংখ্যা সারণী। সেজন্য আমি একটু চেঞ্জ করি এগুলা। লক্ষ্য করো যে অজীব রেখার জন্য প্রয়োজন ক্রমযোজিত গণসংখ্যা সারণী। তাহলে এটা হচ্ছে গণসংখ্যা, এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। দেখুন গণসংখ্যাটা কত? 4 6 10 20 3, কয়টা হলো আমাদের? 4 6 10 20 7 3 আবার 10। তো 4 4 এর সাথে 6 যোগ হবে, আমি আগে শিখাইছি একটা। 10 10 এর সাথে আবার 10 যোগ হবে, 20 20 এর সাথে 20 যোগ হবে, 40 40 এর সাথে 7 যোগ হবে, 47 47 এর সাথে 3 যোগ হবে, 50 50 এর সাথে 10 যোগ হবে, 60। আমাদের অজীব রেখার জন্য যে ক্রমযোজিত গণসংখ্যা সারণী, এটা আমরা এঁকে ফেলছি, মানে তৈরি করে ফেলছি অলরেডি। এখন কি করব? আমাদের চিত্র আঁকতে হবে। তো চিত্র আঁকার জন্য আমি এখন এক অক্ষরটা একটু বড় ধরনের করে আমি, মানে অয় অক্ষটা এভাবে আঁকলাম। এটা হচ্ছে তোমার অয় অক্ষ, এটা ধরো ওয়াই প্রাইম, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা কি এক্স প্রাইম, এটা হচ্ছে মূল বিন্দু। তো যেহেতু আমাদের ওই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা সারণী বসবে, তো 60 অনেক বেশি, এই জন্য আমি একটু বড় করে রাখলাম আর কি এখানে। তাহলে আমি দেখি 5 10 15
20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65 পর্যন্ত দিলাম লিখি। আর এখানে আমি কয়টা ছিল, আচ্ছা কি লিখবো, শ্রেণীর উচ্চ সীমা লিখবো আমি এখানে। এখানে লিখবো 40, এই যে শ্রেণীর উচ্চ সীমা 40, 50, এরপরে 60, 70, 80, 90, 100। ঠিক আছে, আমি জাস্ট কি করলাম, এই যে শ্রেণীর উচ্চ সীমাগুলো লিখলাম এখানে, শ্রেণীর উচ্চ সীমা। আর এখানে 5, 10, 15, 20, 25, 30, 35, এরপর 40, 45, 50, 55, 60। ঠিক আছে, এটা এখন আমি কি এখানে x অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমা বসাইলাম, শ্রেণীর উচ্চ সীমা, আর y অক্ষ বরাবর কি বসাইলাম, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এটা সাইডে লিখে নিবা তোমরা, উপরে আমার নিচে জায়গা নাই তো উপরে লিখলাম ক্রমযোজিত গণসংখ্যা। এখন কি করবা, দেখো প্রথম আমাদের ক্রমযোজিত গণসংখ্যা যে 4, 4 তো 5 এর একটু নিচে, আমি এখানে একটা ফুটা দিব। এরপরে 50 এর মধ্যে ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে তোমার 10, তো 10 আমাদের এখানে আছে, আমি এখানে একটা ফুটা দিব। এরপরে আমাদের 20, 20 এই যে 20 এখানে আছে, সোজাসুজি আমি আনুমানিক ভাবে ফুটা দিলাম। এরপরে হচ্ছে 40, ঠিক আছে, তো 40 কোথায়, এই যে এই উপরে 40, এইটা সোজা আমি একটু দিলাম 40। এরপরে কত, 47, 47 50 এর একটু নিচে, তো 50 একটু নিচে ধরো এই জায়গায় 50 নিচে। এরপরে ধরো এরপরেটা কি 50, 50 তো এখানে দেওয়া আছে, এই যে 50। ঠিক আছে, তো আমি মনে হয় একটু বেশি চলে গেছি, এটা হবে তোমার 45, সরি এটা 50, 47, এটা হবে তোমার 50। এরপরে 60, 60 হচ্ছে এটা। দেখুন এই যে সোজাসুজি আর কি আসবে। তো আমি জাস্ট এখান থেকে এগুলো একটু মিলিয়ে দিব, দেখো খারাপ আশির মতো উপরে দিকে করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অজীব রেখা। তো গ্রাফ পেপার না থাকার কারণে আমি পারফেক্টলি হয়তোবা বোঝাইতে পারি নাই, তবে হ্যাঁ তুমি যদি নিয়মটা বুঝে থাকো তুমি এখন গ্রাফ পেপারে তুমি এটা স্থাপন করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই ছিল আমাদের অজীব রেখা নির্ণয়। দেখো বুঝতে পারছো কিনা, আমরা x অক্ষ বরাবর নিচে শ্রেণীর উচ্চ সীমা, আর y অক্ষ বরাবর কি নিলাম আমরা, ক্রমযোজিত গণসংখ্যা সারণী। এরপরে আমরা বসাইলাম ওই যে ক্রমযোজিত গণসংখ্যা সারণীর ক্ষেত্রে আমরা জাস্ট সাইডে দেখে দেখে আমরা কি দিলাম, ফোঁটা দিলাম। বৃত্তাকার দেওয়ার পরে আমরা কি করব, মিলায় নিব। ঠিক আছে, এটা এটা ছিল আমাদের অজীব রেখা নির্ণয়। এরপরে আমাদের যেটা আছে এটা হচ্ছে, দেখো এরপরে কি, এরপরে হচ্ছে বহুভুজ নির্ণয়। বহুভুজের জন্য আমাদের প্রয়োজন শ্রেণী মধ্যমান। কি প্রয়োজন, শ্রেণী মধ্যমান। তুমি জাস্ট এখানে একটু মুছে ফেলতেছি শ্রেণী মধ্যমানের ক্ষেত্রে, এটা অজীব রেখা ছিল। আমরা এখন বহুভুজ নির্ণয় করব, সর্বশেষ টপিক বহুভুজ নির্ণয়। বহুভুজ, দেখো এখানে কি আমরা মধ্যমানটা বের করি, শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান 31 47 যোগ করবা, 2 দিয়ে ভাগ করে দিবা। তাহলে 31 40 যোগ করলে কত হবে, 71, 71 2 দিয়ে ভাগ করলে 35.5। তো আমরা একটু আগে বের করা শিখছি এগুলা। এরপরে 45.5 লিখবা, এরপরে 55.5, এরপরে তোমার 65.5, এরপরে 75.5, এরপরে 85.5, এরপরে কত 95.5। এটা এখন আমরা আবারও কি করব, x অক্ষ y অক্ষ অঙ্কন করব, x অক্ষ y অক্ষ অঙ্কন করব। এটা হচ্ছে y অক্ষ, y প্রাইম, y অক্ষ, এটা হচ্ছে তোমার x আর হচ্ছে x প্রাইম। আর এখানে মূল বিন্দু, প্রথম 5 গুণ আমরা এটাও ভাঙা চিহ্ন দিতে পারি। আর এখানে 1 2 3 4 5 6, যাতে আমাদের কতগুলো আছে, সবচেয়ে বেশি আছে 20, তাহলে 5 10 15 20 25 30। তো আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম যে বহুভুজের জন্য প্রয়োজন শ্রেণী মধ্যমান, তো আমরা এদিকে শ্রেণী মধ্যমান গুলো বসাবো। শ্রেণী মধ্যমান কি আছে, 35.5,
তো আমরা এর 10 ঘর আগে থেকে বসাবো যাতে আমরা সুন্দর করে চিত্রটা মিলাইতে পারি। 35.5 এর আগের 10 ঘর কি 25.5, তাহলে এখানে 25.5 বসাবো, পরে 25.5, পরে 45.5, 55.5, পরে কি হবে 65.5, 75.5, 85.5, পরে একটু যদি আমি বাড়াই এদিকে 95.5, এরপরে তোমার 105.5, মানে এদিকে আমি 10 ঘর আগে দিলাম, এদিকে 10 মানে কম দিলাম, এদিকে 10 ঘর বেশি দিলাম মিলানোর জন্য। এবার দেখো প্রথমে কি আছে, প্রথমে এই 35.5 এর মধ্যে হচ্ছে 4 হচ্ছে এই যে এখানে 4 ফুটা দাও। এরপরে কত 6 হচ্ছে 5 এর উপরে এক ঘর, এই যে ধরো এখানে 6। এরপরে ধরো 10, কি দেওয়া আছে 10 এই যে 10 সোজা নিয়ে আসো, এই যে 10। এরপরে হচ্ছে 20, তাহলে 20 কোথায়, এই যে 20, এই যে এটা সোজাসুজি ধরো, এইটা সোজা এখানে ধরো 20। এরপরে কত আছে 7 10 এর একটু নিচে, তাহলে এটা ধরো 7, ঠিক আছে, এই যে ধরো 7। এরপরে 3 ধরো এখানে, এরপর আবারও 10 এখানে। দেখো জাস্ট এই যে মিলা নিবা, এই যে দেখো পাহাড় পর্বতের মতো, এই যে দেখো উঁচা নিচা এইভাবে। তো এটা এই যে মিলানোর জন্য আমি এটা অতিরিক্ত দিলাম, ঠিক আছে। তো এটার x অক্ষ বরাবর দিলাম কি শ্রেণী মধ্যমান, আর y অক্ষ বরাবর কি দিলাম, এখানে y অক্ষ বরাবর দিলাম গণসংখ্যা। দেখো বুঝতে পারছো কিনা, আনুমানিক আমি মনে করি এটা এই চিত্র 3টা পারফেক্ট হয় নাই, কারণ আমি খুব গ্রাফ পেপারে যেভাবে বোঝানো হয় আর কি ওইভাবে আমি বোঝাইতে পারি নাই এক্স্যাক্টলি, তো আমি দুঃখ প্রকাশ করছি। আর আমি বলবো যে তারপর তোমরা যদি নিয়মটা দেখে থাকো তাহলে অবশ্যই এখান থেকে আনসার করতে পারবে ইনশাল্লাহ। দেখো বুঝছো কিনা, ঠিক আছে। আমি একটা করে 10টা টপিক এই পরিসংখ্যান থেকে আমি সলভ করে দিলাম ইনশাল্লাহ। এখন তোমরা যদি এই 10টা টপিক ভালো করে করতে পারো আর কি, এই যে এই 10টা টপিক যদি তুমি ভালো করে করতে পারো তাহলে অবশ্যই এই পরিসংখ্যান থেকে তুমি 100% আনসার করতে পারবে, ঠিক আছে। তো তোমার ভালো প্রত্যাশা আমি কামনা করি সবসময়। তোমরা যারাই যেখান থেকে এই ক্লাসটা দেখতেছো সবার জন্য শুভকামনা। সবাই এই যে সামনে আপকামিং আমাদের একটা পরীক্ষা আছে, গণিত পরীক্ষা হবে, তো সবাই এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা, ভালো করবা ইনশাল্লাহ। এটা থেকে অবশ্যই আনসার করার ট্রাই করবা পরিসংখ্যান থেকে। আর আমি ধাপে ধাপে আরো কয়েকটা অধ্যায় থেকে আমি ক্লাস নেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। ওই প্রত্যেকটা ক্লাসে রেকর্ডেড থাকবে। আর তোমরা যদি কেউ আমার রেকর্ডেড ক্লাসগুলো করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে নক করতে পারো এই নাম্বারে 01943664878, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে নক করতে পারো তোমরা যদি কেউ রেকর্ডেড ক্লাস পেতে চাও আর কি। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।